কাজে বিএনপি যদি টিকতে হয়, অনেকে বলছেন এখন আওয়ামী লীগকে সাথে নিয়েই বিএনপি টিকতে হবে। অন্যথায় আমরা যেটা দেখতে পাচ্ছি দেশের রাজনৈতিক দলগুলোর এখনকার কর্মকাণ্ড, অন্য দলগুলো যদি একত্রিত হয়ে যায় বিএনপির অস্তিত্ব আর থাকবে না। এখন দেখেন, আবার কেউ কেউ বলছেন বিএনপিকে মাইনাস করারও একটা চেষ্টা চলছে। আমরা আওয়ামী লীগের শুয়োরের বাচ্চারা আপনাদের পক্ষে আছি। আওয়ামী লীগ এই শুয়োরের বাচ্চা দেশ ছেড়ে গিয়া, দেশ পলায় গিয়ে আজকে বড় বড় কথা বলে বাইরে। এই শুয়োরের বাচ্চাদের জন্য আজকে আমাদের জীবন বিপন্ন। এখন আজকে আমরা কথা বলতে পারি না, আজকে আমরা কথা বলতে পারি না স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে। এই শুয়োরের বাচ্চাদের জন্য, এই আওয়ামী শুয়োরের বাচ্চাদের জন্য, এই কাওয়াদের জন্য। এখন এগুলো বললে আমাদের খারাপ লাগে না? আপনারা পালায় গিয়ে আমেরিকা থাকেন, বড় বড় কথা বলেন, খুবই ভালো ওখান লাগছে, থেকে আপনি আমাদেরকে বলেন। খুবই ভালো লাগছে, খুবই ভালো আপনার লাগছে। বুঝতে হয় ভাইয়া, আপনার ভাই সরি, আমি বুঝতে না, হতো। আপনি বলেন, আপনারা আপনার আমাদের ক্ষোভ আপনি জীবনকে বলেন। আপনারা আমাদের জীবনকে বিপন্ন করে দিয়ে আপনারা বিদেশ থেকে আমাদেরকে টেলিফোন করে আমাদেরকে বলেন, তো একবার তো আপনারা বলেন না যে আমরা আপনাদের সমর্থন করি। আপনাদের একবার বলেন না মেজর আখতার আপনি আগে যান, আমরা সবাই আছি। কই আপনারা তো বললেন না একবারও। আপনারা আমলে কি শুয়ারের বাচ্চারা একটা লোক কথা বললো না। আবার উল্টো উল্টো আমাদেরকে টেলিফোনকে বলেন ভাই এই কথাটা বলেন, ভাই এই কথাটা বলেন। আপনি তো বলছেন শেখ হাসিনার বিচারই হবে না, শেখ হাসিনার তো বিচারই হবে না। না, আপনি বলছেন একটা অনুষ্ঠান আমি তো দেখেছি, আপনি আমি বলেছেন তো যে শেখ হাসিনার বলেছি, বিচার করার কোনো আমি সুযোগ তো নাই। বলেছি শেখ হাসিনার বিচার হবে না, কিন্তু তার বিনিময়ে আপনি কি করছেন? আপনারা কি বললেন? আপনারা তো আমাকে ধন্যবাদ দিলেন না। এখন আজকে হয়েছে কি, আজকে দেখেন, এটা আমাদের দুর্ভাগ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বলেছিলাম যে আপনি দেশটাকে বিভক্ত করেন না, বিভাজন করেন না। আপনার বাবা মাফ করে দিয়ে গেছে রাজাকারদেরকে, মাফ করে দিয়ে গেছে যুদ্ধ অপরাধীদের। আপনি কি ঠেকানা পড়ছিল এই মামলাগুলা করে এই কয়েকটা লোককে ফাঁসি দেওয়ার জন্য? এখন টিট ফর ট্যাট আপনি করেছেন, না আপনি খাবেন, আর আপনার তো ফাঁসি হবে। এই যে আইজি এখন ফাঁসির ভয়ে এখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে চলে গেছে। তো এটা কে দায়ী? আজকে বাংলাদেশের অবস্থার জন্য আপনি হয়তো খুশি হবেন না, কিন্তু এককভাবে সম্পূর্ণ দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কারণে কিভাবে? হুম, হুম। তার কারণে আজকে বাংলাদেশে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তিনি মনে করছেন এই দেশটা ওনার বাপদাদার, উনি এই দেশতে যাবেন না। উনি একবার বঙ্গবন্ধু লিখে নিয়ে গেছিলেন, এখন আবার মনে করছেন উনি আজীবন থাকবেন। এখন কই আজীবন থাকলেন? এখন কি হয়েছে আপনার অবস্থাটা? এখন তো বাংলাদেশে এসে মরতেও পারেন না আপনি। আপনি মরার মতো সাহস আপনার নাই। অথচ আপনি আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে সারা বাংলাদেশের মানুষকে আজকে এই রাজাকারদের সামনে ফেলে দিয়েছেন, স্বাধীনতা বিরোধীর সামনে ফেলে দিয়েছেন। যারা আজকে মসজিদের ইমাম যার কাছে নিরাপদ না, বলেন। আজকে ঢাকা ইউনিভার্সিটি যে সমস্ত ছেলেরা যে ভাষায় কথা বলছে তারা কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা আমার তো সন্দেহ আছে। এখানে যারা যুদ্ধ বাঁধাতে চায়, এই যুদ্ধের জন্য আমরা দেশে আছি। আমরা যুদ্ধ করে বাঁচবো, না হলে মরবো, আমরা আছি। কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যারা জিপিএ 5 পাওয়া ছেলেরা, এটা ওদের ভাষা? মব জাস্টিস করে বা কেউ পাথর মেরে একটা ছেলেকে মারছে, প্রতিবাদ করেন, বিচার চান, ঠিক আছে। আপনারা হঠাৎ করে সন্ত্রাসীর পক্ষে চলে গেছেন, খারাপ লোকের পক্ষে চলে গেছেন, ভেরি গুড, যেতেই পারেন, কারণ মানুষকে তো হত্যা করার কোনো অধিকার নাই। কিন্তু আপনি ওই ওই সোহাগের হত্যার বিচার চান না, আপনি ইমাম সাহেবকে মারলো তার বিচার চান না। আবার আপনি ওই যে বাঙালি ব্যবসায়ী, সে ব্যবসায়ী হয়ে গেছে, বাঙালি হওয়ার ব্যবসায়ী হয়ে গেছে, বলেন। এখন সবাই বলেন ব্যবসায়ী, বাঙালি না, ব্যবসায়ী। ব্যবসায়ী না, সেটা হচ্ছে মানুষ, তো একজন মানুষ, তো তারও তো পিটিয়ে মারা বা হত্যা করা প্রচলিত আইনে। এই যে খন্দকার ইলিয়াস কি বলছেন, আপনি কি এত আম, এত দরদ মানুষের, এত দরদ আপনাদের মানুষের জন্য, তো আপনার গুলি করে মারছিলেন কেন তখন মানুষ? শেখ হাসিনা জিজ্ঞাসা করেন না কেন? এত মানুষের জন্য এত দরদ আপনারা, ভাই এত সুন্দর করে বলতেছেন ওরা তো মানুষ। তা ওরা মানুষ ছিল না আপনার শেখ হাসিনা যখন গুলি করে মারছিল? এখন হ্যাঁ, বিগত সরকার যা মানুষ ছিল না? করেছে সেটার কিছু 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 বিচার হচ্ছে। এখন সমস্ত কিছুকে কোথায় আমাদের বিচার হচ্ছে? নোবেল কোথায় বিজয়ী বিচার হচ্ছে? বিচার আ- আজকে যদি 11 মাসে বিচার হইতো তাহলে তো সমস্যাগুলো হইতো না। শেখ হাসিনা তো হুম, হেলিকপ্টার নিয়ে চলে গেলেন দেশ থেকে, এখন ভারতের আশ্রয় আছেন। হুম। কিন্তু আজকে সারা বাংলাদেশের মানুষকে এই হায়ানাদের সামনে, শকুনের সামনে ফেলে দিয়ে গেছেন। এখন আপনারা মানুষের জন্য দরদ দেখাচ্ছেন, মানুষ তারা। ইমাম সাহেব মানুষ না? তারপর কত কথা বলবেন কেন? আপনারা কি বলতে চাচ্ছেন সেটা পরিষ্কার করে বলেন।
আপনারা যারা আপনাদের এই যে আওয়ামী লীগ এত বড় রাজনৈতিক দল, কেন সে বাংলাদেশ ছেড়ে চলে গেল? কি কারণ? এখন কি তাকে ভারতে পাঠিয়ে দিছে কেউ? কেন তারা বাংলাদেশের থেকে ফেস করলো না? এখনো তারা আসুক, ফেস করুক, তারা থাকুক। আপনি আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছেন। এখন এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে যাগুলা করতেছে সেটা ভারতের মদতে হচ্ছে। এগুলোর পিছনে বিএনপিও দায়ী না, জামাতও দায়ী না, ইসলামী ঐক্য পরিষদ দায়ী না, অন্য কোনো রাজনৈতিক দল দায়ী না, এনসিপি দায়ী না। এটা কোনো কি সম্পূর্ণ করা হচ্ছে ভারতীয় মদতে। এই দেশে একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি করে ভারত যাতে শেখ হাসিনাকে বাংলাদেশের ভিতরে পুষিন করতে পারে। এখনো কি ভারতের এখানে মদতে হচ্ছে সবকিছু? জামাত এবং বিএনপির মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়া হচ্ছে, যে এই বিভেদ লাগালে পরে কে বেনিফিট বলেন তো? আজকে জামাত এবং বিএনপি যদি বিবাদ করে, মারামারি কাটাকাটি হানাহানি করে, তাহলে কার লাভ হবে বলেন? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের লাভ হবে। কার লাভ হবে কেন? তাদের ক্ষমতা সে তো দীর্ঘস্থায়ী হবে, তারা থেকেই যেতে চাচ্ছেন। সে মারামারি করলে ক্ষমতা দীর্ঘস্থায়ী কেমন হবে? ক্ষমতা হচ্ছে তো, সারা দেশে যা কিন্তু হচ্ছে ওনারা ক্ষমতায় আছেন। সে মারামারি করলে তার ক্ষমতা দীর্ঘস্থায়ী কেমন হবে? সে ক্ষমতা কেমন থাকবে সে মারামারি হলে? তো মারামারি করে সে জামাত থাকতে পারলো না। তাহলে জামাত আর মারামারি করে বিএনপির সে কথা বলছে। থাকতে জি, পারবে না কেন? এখন যদি জামাত এবং বিএনপি মারামারি করে, তাহলে মারামারি কি ওই ওই যমুনা যাবে না? একবার যমুনা থেকে লাত্তি খাইছে না? একবার যমুনা মারছে না লাত্তি? এনসিপি লোকেরা মারছে না? তো বলেন, কাজে আপনারা এটা কে করতেছেন? এটা পরিষ্কার জলবৎ তরলম। এটার জন্য দায়ী আপনি যে বক্তব্যটা দিলেন সারা বিশ্ব আলোড়িত হচ্ছে, তাতে তো বোঝা যাচ্ছে যে আপনারা এটাকে কোথায় নিয়ে যাচ্ছেন। এই যে বললো পুলিশ কি মানুষ ছিল না? হ্যাঁ, এই পুলিশকে কেন হত্যা করা হলো? এই পুলিশকে কেন কেন হত্যা করা হলো নামে? কেন হত্যা করা হলো একটু বলবেন প্লিজ। তাহলে বলেন এই বিচার কে দিবে, কে করবে? আপনি বিটিআর হত্যার জন্য কান্নাকাটি করেন, পুলিশ হত্যার জন্য কান্নাকাটি করেন না কেন? আপনি এই যে হচ্ছে এতগুলা যে সরকারি বাংলাদেশের জনগণের সম্পদ পুরানো হলো, এটার জন্য আপনি কথা বলেন না কেন? হ্যাঁ, সবাই কারণ বলছে আপনারা ওই সময় একটা জঙ্গি হামলা এখন হয়েছে, আপনারা পুলিশকে হত্যা ভাইয়া, করলো কারা। আমি যে জি, কথাটা বলতেছি আপনি একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করেন। আজকে এই মুহূর্তে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ছেলেরা, ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের ছেলেরা রাত্রের বেলায় মিছিল বের করলো। সেই মিছিলে তারা তারেক রহমানকে অকথ্য ভাষায় গালাগালি করলো কেন? এই গালাগালি যদি করে তাহলে কি হবে? স্বাভাবিকভাবে এটা জামাতের নামে যাবে, জামাত করেছে। কিন্তু জামাত তো করে নাই। জামাতের আমির তো বলছে তারা করে নাই, ছাত্র শিবির বলছে তারা করে নাই। তাহলে কারা করলো? কারা করাচ্ছে? যারা ইউএসএআইডির কাছ থেকে টাকা নিয়ে $29 মিলিয়ন নিয়ে রিজম চেঞ্জ করতে পারে, আরো যদি 29 মিলিয়ন যদি ভারত কাউকে দেয়, তাহলে তারা আরেকটা রিজিম চেঞ্জ করবে না? আরেকটা রিজিমকে এস্টাবলিশ করবে না? ভারত কি বাংলাদেশে 30, 40, $50 মিলিয়ন ইনভেস্ট করার মতো তার স্বার্থ আছে না? সেই স্বার্থ সে ব্যবহার করতে পারবে না? ভারত কি এখনো এত শক্তিশালী বাংলাদেশে? কে? ভারত ভারত ভারতের কি ভারতই তো এখনো এত বাংলাদেশ প্রাধান্য? ভারত ছাড়া আর কে শক্তিশালী বাংলাদেশে বলেন? ভারত ছাড়া বাংলাদেশ আচ্ছা, শক্তিশালী কি? একমাত্র ভারত তো সবার অভিভাবক, সবাই সর্দার তো এখানে ভারতেই। ভারতকে তো আমরা এই পাত্তাই দিচ্ছি না, ভারতকে তো আমাদের সরকার পাত্তা দিচ্ছে না, আমাদের সেভেন সিস্টার নিয়ে। পাত্তা তো পাকিস্তানও দেয় না। তো কি হয়েছে? পাত্তা না দিয়ে কি হয়েছে? হুম, পাত্তা তো 71 সনে পাকিস্তানও দেয় নাই। তো কি হয়েছে? হুম, 11 মাস তো ভারত অপেক্ষা করছে। আমার তো মনে হয় না আর 2-3 মাস অপেক্ষা, 3 মাস অপেক্ষা করবে। আমার তো মনে হয় না ডিসেম্বরে আবার আরেকটা জয় চলে আসে কিনা বাংলাদেশে। হুম। কারণ ভারতই তো বাংলাদেশের রাজনীতি আ- ফ্যাক্টর। আচ্ছা, ভারত তো বর্তমান সরকারের যে অনেকে বলছে যে প্রফেসর ইউনূস সাহেব ক্ষমতায় এসেছেন, উনি যদি এসে বলতেন যে আমি এত কিছু চাই না, আমি শান্তি পুরস্কার, ওনার শান্তি পুরস্কার পেয়েছেন আমরা সবাই জানি, দেশটাকে সাজাতে চাই, আপনারা সবাই একযোগে কাজ করেন, অন্যায় অত্যাচার যারা করবেন তাদেরকে পাকড়াও করা হবে। এখন শেখ হাসিনার আমলের কথা আপনি বলছেন, বর্তমানে কি ভালো সময় যাচ্ছে? মানুষ কি শান্তিতে আছে? এখন বাংলাদেশ শান্তিতে আছে কিনা, এই যে আমার এক ভাই বলছেন বিএনপি কামড়াকামড়ি করতেছে। তো কামড়া এবং কামড়ি কার সঙ্গে করতেছে কামড়া কামড়ি? তাহলে আপনারা কি করতেছেন?
আপনারা কেন বিএনপিকে ক্ষমতা দিতে রাজি হচ্ছেন না? আপনাদের সমস্যাটা কোথায়? নাহলে আপনারা ক্ষমতা নেন এবং ডক্টর ইউনূস সাহেব শান্তিতে রুমেল পেয়েছেন, শান্তি উনি আনতে পারেন নাই, তাহলে হুম, এর ক্ষতিটা কার হচ্ছে? দেশের ডক্টর হচ্ছে। ডক্টর ইউনূস সাহেবকে যারা আনছে তাদের তো ক্ষতি হচ্ছে। ডক্টর যাদেরকে পাঠায় দেয়া পলায় খালি করে আসছে তার তো ক্ষতি হচ্ছে না। শেখ হাসিনা যদি ব্যর্থ হয়, সরি, ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয়, তাহলে লাভ কার? লাভ কে করবে? ভাই দেখেন, একটা জিনিস আমি আপনাকে যেটা বলতে চাই, আপনি আমাকে ডাকছেন, আমি জানি না কি কারণে কি বলতে চাচ্ছেন, বাট বাস্তবতাটা বোঝার চেষ্টা করেন। আজকে এখানে আমরা তিনটা পক্ষ ছিলাম। একটা ছিলাম বিএনপি, একটা ছিলাম আওয়ামী লীগ, আর একটা ছিল ইসলামিক আচ্ছা। রাজনৈতিক দলগুলো। সেখানে আজকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ মাঠে নাই। এখন আমরা দুই দল ঐক্যে ছিলাম। তা আমাদের অনৈক্যটা ভাঙবে কে? আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করাবে কে? আমি কেন তাদের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করব? আমি কেন জামাতকে গালাগালি করব? আমি কেন ছাত্র শিবিরের বিরুদ্ধে যাব? তারা তো আমার বন্ধু, গত 15 বছর 20 বছর ধরে আমরা একসঙ্গে চলছি। আমি কেন যাব? বা জামাতই বা আমার বিরুদ্ধে কেন যাবে? আমরা তো একসঙ্গে ভাগাভাগি করে রাষ্ট্র চালাতে পারি। আমরা তো ডক্টর ইউনূসকে বলতে পারি, আমরা তো নির্বাচন করে আমরা জামাতকে ক্ষমতা দিতে পারি, আমরা আলোচনা টেবিলে বসতে পারি। কিন্তু দুই পক্ষ তো রাজি হবে না আওয়ামী লীগকে ক্ষমতা দিতে। কাজে এখানে আওয়ামী লীগের যে স্টেক, আওয়ামী লীগের যে ইন্টারেস্ট, আওয়ামী লীগের ইন্টারেস্ট দেখার জন্য ভারত রয়ে গেছে। ভারত যখন আওয়ামী লীগের নেতাদেরকে স্থান দিয়েছে, তো আজ হোক কাল হোক তাকে তো আবার বাংলাদেশের মাটিতে ফেরত পাঠাবে। এখন বিলের বেশি আপনার পাঠাক কাছে আপনার আর কাছে দেয়ালে মনে বেশি হচ্ছে পাঠাক। বাংলাদেশ, আপনার কাছে মনে হচ্ছে ভারত থেকে আবার ফেরত পাঠাবে? শেখ হাসিনার বিরুদ্ধে তো দেখুন, বিচার হচ্ছে শেখ হাসিনার, নাকি বিচার হবে এবং শেখ হাসিনার বিচার এটা হবে। তো গত রাজনীতিতে, জুলাই এটা তো আগস্ট আন্দোলনে রাজনীতিতে, শেখ হাসিনা এটা গুলির তো জন্য নির্দেশ এটা তো দিয়েছিলেন। শোনেন, নির্দেশটা এটা কোথায়? এবং রাষ্ট্রপ্রধান হিসেবে, রাষ্ট্রের প্রধান এটা হিসেবে, তো প্রধান এটা ব্যক্তি তো হিসেবে কি রাষ্ট্রের রাজনীতিতে তো শৃঙ্খলা রক্ষা করার শোনেন, দায়িত্ব ছিল না? না। ভাইয়া শুনেন, এটা তো রাজনীতিতে চিরাচরিত হয়ে আসছে। হুমায়ুন পরাজিত হইয়া, শেরশাহের কাছে পরাজিত হইয়া দিল্লি থেকে পলায় চলে গেছে। 2 বছর পরে আবার আসছে না দিল্লিতে ক্ষমতায়? হুম। ফেরত আসে না 2 বছর পরে? আবার দিল্লি তাহলে দখল আপনার, করে নাই? আপনি আশাবাদী আওয়ামী লীগ আবার আসছে? আরে না আসলে তো ভারত তাকে স্থান দিল কেন? আসবি বলে তো ভারত তাকে স্থান দিয়েছে। আপনি এক জায়গায় তাকে বলেছেন আবার ভারত, শেখ হাসিনা বাংলাদেশে, তো, আপনি এক তাকে জায়গায় বলেছেন শেখ তাকে হাসিনা তো পালিয়ে তাকে যায়নি। আবার শেখ হাসিনা তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠাবে বলেই তো সে স্থান দিয়েছে। আপনি যদি আমি খুবই ভালো। আরেকটু আগায় যাই, আমি তো জি, আরেকটু আগায় যাই, হযরত জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ, মক্কা থেকে বিতাড়িত করা হয় নাই? উমর, খালিদ বিন ওলীদ ওরা কি নাঙ্গা আ তলোয়ার নিয়ে ওনাকে পাঠায় নাই? উনি হুম, জীবনের হুম, ভয়ে মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছেন। হুম, উনি কি মদিনায় গিয়ে কি সেটেল হয়েছেন? উনি তো মদিনার থেকে ১ বার, ২ বার, ৩ বার যুদ্ধ করে পরে জয়ী হয়ে আসছেন। হুম। মক্কাবাসী তো ওনাকে ডেকে নিয়ে আসেন নাই। মক্কা মক্কাবাসী তো বিজয়। আদর করে হুম, নিয়ে আসেন নাই। তো হুম, মক্কাতে তো বিজয়ের বেশে যুদ্ধ করে উনি আসছেন। আপনার ইরানের খামেনি, তাকে দেশ ছাড়তে হয় নাই, হুম, হুম। তাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয় নাই, তাকে তো তুরস্ক সরকারও রাখে নাই, সৌদি আবার সরকারও এসছে। রাখে নাই, হুম, হুম, তাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে ফ্রান্স থেকে বীরের বেশে আবার ফেরত আসে নাই? হুম। বলেন। তাহলে আওয়ামী লীগের কাজে নেতা কর্মীরা তো খুশি রাজনীতিতে হবে আপনার রাজনীতি বক্তব্য শুনে। আগামী দিনে কি হবে? আজকে যে যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে, আজকে যে অশান্তি সৃষ্টি হচ্ছে, এই অশান্তি, এই প্রচার প্রচারণা, এতে ক্ষতিগ্রস্ত, তারেক রহমান গালাগালি করা হচ্ছে, জামাত বিএনপি পরস্পর কাদা ছোড়াছড়ি হচ্ছে, এই সবগুলো বুঝে হোক না বুঝে হোক, আমরা ভুল করে হোক, যেভাবে হোক, আমরা শেখ হাসিনা এবং ভারতের পারপাস সার্ভ করছি। আপনাদের জন্য অনেক ভালো গুড, হচ্ছে। গুড, গুড। আওয়ামী আপনাদের লীগের নেতা দলের, আমি একটু আপনাদের বলে দিই, আমি খুশির খবরটা বলিনি, খুশির খবরটা বলিনি। আওয়ামী লীগের নেতা কর্মী যারা এখানে শুনছেন, বা তৃণমূলের যারা, আখতারুজ্জামান সাহেব যে চমৎকার করে বলেছেন, আওয়ামী লীগের সম্ভবত সুদিন আসছে, সুদিন আসবে, নেতা কর্মীরা খুব খুশি হবে, এবং আপনার বক্তব্য শুনে আরে ভাই, সেটাই মনে সুদিন হচ্ছে, তো ভালো আসবেই। লাগছে। না না, জি, আপনি প্লিজ। সুদিন তো আসবেই। আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষ
যুদ্ধাপরাধীদের শাসন মেনে নিবে? জি না। আপনি কি মনে করেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কখনোই স্বাধীনতা বিরোধী শাসন মেনে নেবে? তার জি মানে না। একটা সংঘাত হবে। তো এই সংঘাত জি যদি হয়, আমরা দুজন মারামারি কাটাকাটি করি, তাহলে তো দুর্বল হবো আমরা দুজনেই। জি সংঘাত হলে বিএনপিরও ক্ষতি হবে, মেজর আক্তার এই কি বলে এই জামাতেরও ক্ষতি হবে। এই দুইটা পক্ষের ক্ষতি হলে লাভবান তো হবে একমাত্র আওয়ামী লীগ এবং ভারত সরকার। কাজে আপনাদের সুদিক, আপনার চালিয়া বাজার, আওয়ামী লীগ চালিয়া বাজার, আওয়ামী লীগ আছে গরু জবাই করে খাওয়া। আচ্ছা আওয়ামী আচ্ছা, লীগের বাজাচ্ছি বাজাচ্ছি। আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলছে। ওরে বাপ আজকে রে দেখেন বাপ! কত কিরকম পরিকল্পিতভাবে বলা হচ্ছে, কাওয়ার সঙ্গে তারেক রহমানকে মিলানো হচ্ছে। আচ্ছা। এটা কি জামাতের মাথার থেকে আসছে? এটা জামাতের আহ, বুদ্ধি না, এটা আচ্ছা, জামাতের বুদ্ধি না। জামাত কখনোই তারেক রহমানকে কাওয়ার সঙ্গে মিলাবে না। জামাতের সাথে কি জামাত এত এবং আন্ডারস্ট্যান্ডিং আছে কি? জামাত এবং তারেক রহমানের আন্ডারস্ট্যান্ডিং অনেক ডিপ, অনেক গভীর। আচ্ছা 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 আচ্ছা, ও তাহলে তাদেরকে দেশবাসী আপনার যেটা মনে করছে পারবেন না। কিন্তু এমন হ্যাঁ। একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যেহেতু পুলিশ অদর্প, কিছু করতে পারতেছে না, তখন কতগুলো পোলাপান এসে ভাড়াটিয়া পোলাপান দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে মিছিল করানো হচ্ছে। এরা কোন রাজনৈতিক দলের না, ছাত্র শিবিরের না, এরা ভাড়াটিয়া। হুম হুম এদিকে হুম, যদি আজকে আজকে দেখেন ছাত্র দল যদি আজকে ছাত্র শিবিরকে নিয়ে এদিকে ধরতে যায়, তো জি টিকতে পারবে? না। এত কিছু আছে বলে, ছাত্র শিবির আর ছাত্র দল যদি একসঙ্গে গিয়ে এদিকে ধরতে যায়, ওরা টিকতে পারবে? কিন্তু এখানে ডালমে কুছ কালা হয়, এখানে টাকা পয়সার কিছু খেলা হচ্ছে। আচ্ছা আচ্ছা। এখানে ধরেন এনসিপি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা ঢাকা শহর ছেড়ে দিছে। তারা হুম আগামী 5ই আগস্টের আগে ঢাকা শহরে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, যাতে ঢাকাতে আবার উত্তাল কিছু হয়। এবং যদি উত্তাল কিছু হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার। এবং তিনি ভারতের বিরুদ্ধে আজ পর্যন্ত একটা কটু কথা বলে নাই। উনি যে একজনকে ওই ইয়া বানাইছেন, কি নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন, আমি একটা ইন্টারভিউ শুনেছি, আমার গুরুদেব পিনাকি ভট্টাচার্য ইন্টারভিউ নিয়েছেন। উনি 11 বার জিজ্ঞাসা করছেন ভারত সম্বন্ধে, প্রশ্ন করেছেন, উনি একবারও ভারতের বিরুদ্ধে একটি কথা বলে নাই। উনি উল্টে আরো বলেছেন যে আমি ভারতের জায়গায় থাকলে তাই করতাম। আচ্ছা। কাজে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে, মিটফোর্ডের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে যারা আচ্ছা। ব্যবহার করতে চাচ্ছে, আপনি মসজিদের ইমাম সাহেবকে মারতে যাওয়া যে ছেলেটা হয়েছে, এটা তো আমি আশা করেছিলাম জামাত সবাই মিলে কন্ডেম করবে, কিন্তু করে নাই। যেখানে রক কেটে যুব দলের ছেলেকে মারা হয়েছে, আমি সেখানে আশা করেছিলাম যে সেখানে এই রাজনৈতিক দলগুলো ব্যবস্থা নেবে, কিন্তু নেয় নাই। আজকে দেখেন গোলাম মোল্লা রনিকে মারার জন্য একটা বিশাল দা নিয়ে ফেসবুকে ছবি উঠায়া বলা হচ্ছে। আচ্ছা, আপনার এটা কি বিরুদ্ধে আছে? আপনাকে নিয়ে তলোয়ার নিয়ে ছুরি নিয়ে কেউ দাঁড়িয়েছে না? আমার তো ছুরি তো কত 30 বছর দাঁড়ায় আছে, দাঁড়াইতে পারে, বুঝছেন না, দাঁড়াতে জি পারে। তবে আমি তো রনি না, আমি জি। ছুরি ঘা খাবো না। যতক্ষণ জান থাকে ততক্ষণ ছুরি দিয়া ওই ছুরি ছিনায় নিয়ে আঘাত করার চেষ্টা করব। আমি যুদ্ধ করে মরব, আমি এক পেশে গুলিতে মরব না। আমার পিস্তলে যে কটা গুলি আছে সেই গুলিটা ব্যবহার করে আমি মরবো যদি আমাকে আক্রমণ করতে আসে। আমি রনি না। কিন্তু আজকে দুর্ভাগ্য, রনিকে বলা হলে আপনারা কেউ কন্ডেম করেন নাই, সমস্ত আওয়ামী লীগের কোনো চ্যানেল থেকে প্রতিবাদ করেন নাই আপনারা। অথচ আপনারা বলতেছেন যে মিটফোর্ডের ঘটনাটা বিশ্বব্যাপী আলোড়ন তুলে ফেলেছে। গোলাম মোল্লা রনির মতো একজনকে একটা রামদা নিয়ে কথা বলবে, আর আপনার সুশীল সমাজ, আপনারা এই বিশ্ববাসী আপনাদের নজরে পড়ে না। এটা ঘৃণিত, দুর্ভাগ্যজনক, মিট আপনাদের প্রতি উম, ধিক্কার লাগে। না না আপনাদের না, মাঝে মাঝে মনে মিটফোর্ডের হয়, মাঝে মাঝে মনে হয় আপনাদের বিবেক কোথাও বাধা আছে, অথবা বিবেক আচ্ছা, নাই। আপনারা আমার একটু অত্যন্ত সুযোগ দেন, স্বার্থপর, আমার একটু অত্যন্ত সুযোগ দেন। স্বার্থপর, এবং আপনারা অত্যন্ত কি বলে পরহিংসা, মানে প্রতিহিংসা পরায়ণ। আপনি বলেন, আপনি আচ্ছা, আপনি আপনি আওয়ামী লীগের তো কেউ রনিকে নাই এখন। যারা হুম রনিকে যারা ছুরি দেখায় ফেসবুকে বলল, আপনারা যারা
আপনি তো মনে হয় আপনিও সেই পক্ষে, ওই ওই ছেলেটার পক্ষে, যে এই ছেলেটা রামদা দেখিয়েছে, কারণ আপনি তো নেই। কিন্তু আমাদের এগুলো আচ্ছা, ঘৃণা করতে হবে, এখন এগুলোকে আমি আওয়ামী লীগের তীব্রভাবে ঘৃণা করি, না, বুঝছেন আওয়ামী না? লীগের নেতাকর্মী এখন আর কেউ নেই, কেউ কারণ আওয়ামী লীগের ভাই রাজনীতি আওয়ামী লীগের নিষিদ্ধ করা কর্মীরা তো, হয়েছে, রাজনৈতিক আওয়ামী লীগের কর্মকাণ্ড কর্মীরা তো নিষিদ্ধ করা শুনেন, হয়েছে। আওয়ামী লীগের তো বীর পলাতক হইয়া এখন সারা পৃথিবীতে পালাই আছে, আমেরিকাতে ভরে গেছে আওয়ামী লীগের নেতারা, বুঝছেন না? এখন আপনার ভরে কথা গেছে শুনে গা। তো খুব আশান্বিত হচ্ছে, মালয়েশিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা তো মালয়েশিয়াতে ফিরে আসবে। মালয়েশিয়া যেতে পারতেছে না, কারণ মালয়েশিয়ার গেলে ওখানে ওই বিএনপি জামাতের লোকেরা ওখানে আছে, ভালো করে ধুলাই দিবে। এই সৌদি আরবে যেতে পারতেছে না, দুবাই যেতে পারতেছে না, কিছু ইন্ডিয়াতে আছে, আর কিছু আপনাদের মার্কিন মুলুকে আছে, বুঝছেন না, কিছু হুম, হুম, কানাডাতে হুম, আছে, হুম। বুঝছেন না, যেখানে তাদের সহায় সম্পত্তি আছে। কিন্তু আওয়ামী লীগ একটা একটা মানে কি বলবো, আচ্ছা, এই আওয়ামী লীগের কি দলটা, করা উচিত এই এখন একটু বলবেন? আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সম্মান ধ্বংস করে গেছে, এই দেশটাকে জনগণের শান্তি শৃঙ্খলা মানে মানুষকে একটা হুমকির মধ্যে ফেলে গেছে। একটা কাপুরুষের দল, পলাতকের দল, বারবার পলায়া যায়, আগেও পলায়া গেছিল, এই বাংলাদেশ সেনাবাহিনী বিদ্রোহ করেছিল বলে মুক্তিযুদ্ধটা হতে পেরেছিল, এখনো তারা পলায়া গেছে, বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে বলে আজকে বাংলাদেশটা এখনো 11 মাস টিকে আছে। যদি দায়িত্ব না নিত, তাহলে আজকে অনেক মানুষই এই বাংলাদেশে আরো অনেক রক্তক্ষয় হতো, এটা গৃহযুদ্ধের দিকে চলে যেত। কাজে আমি মনে করি, আসেন আজকে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো আসলে ঐক্যবদ্ধ হই, এই দেশে আওয়ামী অশান্তি লীগকে না। কি আপনি আওয়ামী লীগকে আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মনে করেন না? আমি না করবো, করবো না কেন? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করছে। আপনাদের এই 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 যে আপনাদের যে হীনমনতা, আপনি প্রশ্নটা করার মধ্যেই তো আপনার হটকারিতা, আপনার একটা না, না, মুনাফিকি। এই কি প্রশ্নটা হটকারিতা করার বললেন? মধ্যে ভাইয়া, এই কি প্রশ্নটা কি করার ধরনের? মধ্যে আপনি না, মুক্তিযোদ্ধার এই প্রশ্ন করতে কেন? আপনি তো আপনি মুক্তিযোদ্ধার পক্ষের লোক, আপনি তো মুক্তিযোদ্ধার পক্ষের লোক, আপনি তো আপনি আপ- ছাড়া কাউকে স্বীকার করেন না। আপনি আপনারা জিয়া বলেছেন, রহমানকে আপনি রাজাকার বলেছেন বলেন, যে হ্যাঁ, আপনারা 71-এর সেনাবাহিনী কি আপনি মুক্তিযুদ্ধে গিয়ে আপনারা এসেছিল? জিয়া রহমানকে রাজাকার বলেন, এটা আপনার দৃষ্টতা। আমরা তো বঙ্গবন্ধু বলি, আমরা জাতির পিতা বলি, কিন্তু আপনারা এই শেখ হাসিনা কি করেছে? কি উনি করেছে, কি অত্যন্ত করেছে? নির্লজ্জের মতো, অত্যন্ত জিয়া রহমানকে রাজাকার বলেছে। আমরা আজকে প্রতিবাদ না, ওদিনই প্রতিবাদ করেছি। হুম, হুম। আবার আজকে এখন আপনি আমাকে এমন সুন্দর করে প্রশ্ন করলেন, আপনি কি আমাদেরকে মনে করেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কিনা? আপনি আমাকে মিলাচ্ছেন, আমি তো না, মানে 71-এর ভাইয়া, ভূমিকার জন্য। আপনারা কি আমরা কি আজকে অস্বীকার করতে চাচ্ছেন আপনার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি না? না, অস্বীকার না, না, করতে চাইলে বলেন, অস্বীকার করে না। এখন অস্বীকার কেউ তো করতে চাইলে মুক্তিযুদ্ধের বলেন। পক্ষে কথা বলছে না, একজন মানুষও তো দাঁড়াচ্ছে না। গত 11 মাসে আমরা কাউকে দেখি নাই। আপনি কে কথা বলছে, বলছেন, আপনি বলছেন, ঠিক আছে, আমরা শুধু আমাদের আমাদের নাই, আপনি আমাদের বলছেন নাই। আপনি আপনি বলছেন কেন হাত তুললেন? কোনোভাবে সংগঠিত ভাবে তো আপনারা কাউকে দেখিনি কথা বলতে। কাজেই বলা না, হচ্ছে যে আপনি আওয়ামী কেন লীগই হাত একমাত্র দল। তুলে বললেন না যে বরং আপনি বারবার ঘুরায় ফিরায় চাচ্ছেন আমি জামাতের বিরুদ্ধে কথা বলি, আপনি বারবার ঘুরায় চাচ্ছেন আমি ছাত্র শিবিরের কথা বলি, আমি বারবার ঘুরায় যাচ্ছেন আমি ভারতের বিপক্ষে কথা বলি, ভারতের পক্ষে কথা বলি, কিন্তু আপনি তো আমাকে একবারও বলতেছেন না যে ভাই আপনি একমাত্র লোক মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াচ্ছেন, আমরা আওয়ামী লীগের শুয়োরের বাচ্চারা আপনাদের পক্ষে আছি। আওয়ামী লীগ এই শুয়োরের বাচ্চা দেশ ছেড়ে গিয়া, দেশ পলায় গিয়ে আজকে বড় বড় কথা বলে বাইরে, এই শুয়োরের বাচ্চাদের জন্য আজকে আমাদের জীবন বিপন্ন। এখন আজকে আমরা কথা বলতে পারি না, আজকে আমরা কথা বলতে পারি না স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে, এই শুয়োরের বাচ্চাদের জন্য, এই আওয়ামী শুয়োরের বাচ্চাদের জন্য, এই কাওয়াদের জন্য। এখন এগুলো বললে আমাদের খারাপ লাগে না? আপনারা পালায় গিয়ে আমেরিকা থাকেন, বড় বড় কথা বলেন, খুবই ভালো ওখান লাগছে, থেকে আপনি আমাদেরকে বলেন। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ভাইয়া আপনার ভাই সরি, আমি বুঝতে না, পারতো আপনি বলেন, আপনার ক্ষোভ আপনি বলেন। আপনারা আমাদের জীবনকে বিপন্ন করে দিয়ে আপনারা বিদেশ থেকে আমাদেরকে টেলিফোন করে আমাদেরকে বলেন, তো একবার তো আপনারা বলেন না যে আমরা আপনাদের সমর্থন করি, আপনাদের একবারও বলেন না মেজর আক্তার আপনি আগায় যান, আমরা সবাই আছি, কই আপনারা তো বললেন না একবারও। আপনারা বলি কি শুয়ারের বাচ্চারা একটা লোক কথা বললো না, আবার উল্টো উল্টো আমাদেরকে টেলিফোনকে বলেন ভাই এই কথাটা বলেন, ভাই এই কথাটা বলেন। কাজে আপনার বিবেচনা, আচ্ছা, আমি গোলাম মাওলার অনেক জি মুক্তিযুদ্ধের পক্ষে আজকে বলি নাই, ওই আন্দোলনের সময় আমি বলেছিলাম যে ওরা যারা মুক্তিযুদ্ধের কোঠাবি আন্দোলন করতেছে তারা স্বাধীনতার প্রতিপক্ষ, স্বাধীনতার বিপক্ষে শক্তি, আমি তাদের সঙ্গে নাই। ওই আন্দোলনের সময় গত জুন মাসে বলেছিলাম, 2024 সালের জুন মাসে
কিন্তু সেদিন আপনার গায়ে লাগান নাই। এখনো যে আমরা জীবনকে ঝুঁকি নিয়ে জীবনকে বাজি রেখে এই কথাগুলো বলছি, যে এই কথাগুলার 90% আপনাদের পক্ষে চলে যাচ্ছে, তারপরে তো আপনারা বলেন না আমি কি আপনাকে সমর্থন করলাম, আপনার সঙ্গে আমরা আছি, ডাক দিবেন, যখন ডাক দিবেন আমরা আসবো। আপনার কথা শুনে তো, আপনার কথা শুনে দেশবাসী মুগ্ধ। আপনি তো মানুষের, এই দেশবাসীকে মুগ্ধ করতে গিয়ে আজকে আমি তাদের জীবন বিপন্ন করে ফেলতেছি। হ্যাঁ, আপনার কথা শুনে তো মানুষ উজ্জীবিত হচ্ছে। আজকে তারেক রহমানকে আছে কাউয়ার লগে তুলনা করা হচ্ছে। এখন আমরা প্রতিঘাত করতে পারি। ওই তারেক রহমান, ওই ঢাকায় বুয়েটের ছেলেদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে পারি, কিন্তু নিলে নিচ্ছেন না তো। তারেক রহমান সাহেবকে নিয়ে আপনিও তো কিছু কথা বলেছেন। আমরা সহ্য করবো, নিলে শেখ হাসিনার লাভ হবে, নিলে আমাদের মধ্যে বিভেদ বাড়বে, ভারতের লাভ হবে। হ্যাঁ, আপনি হাসেন কেন ভাই? আমি যদি আজকে বিভেদ করতে যাই, আপনার শেখ হাসিনার লাভ হবে। আমরা কেন শেখ হাসিনাকে সেই ফায়দা দিব? শেখ হাসিনার রাজাকার দিকে রাজাকারের দিকে যান, সমস্যা দিব, কারণ রাজাকার আপনাদেরকে মারবে, আমাদেরকে মারবে না। এই জন্য এখন আপনি প্রশ্ন করেন, আপনাকে আমাদেরকে মনে করে আপনারা তো চিন্তা করছেন, এখন বলবেন আপনার স্বাধীনতার পক্ষে শক্তি না। আপনারা তো কদিন পরে বলবেন আমরা না ঘোষণা করছে জিয়াউর রহমান স্বাধীনতা, আমরা ঘোষণা করি নাই, আমরা পাকিস্তানে চলে গেছিলাম। এটা আপনারা আগামীতে বলবেন। আমরা কেন জামাতের সঙ্গে ঝগড়া করতে যাবো? আমরা কেন জামাতের সঙ্গে মারামারি করতে যাবো? তারেক রহমান গালি দিচ্ছে, আপনি গালি দেন নাই? আওয়ামী লীগ গালি দেন নাই? আপনি আমাদের রাজাকার বলেন নাই? তারেক রহমান সাহেব সম্পর্কে আপনিও কিছু কথা বলেছেন তো। আমি তারেক রহমানকে অনুরোধ করব, আপনি অকবর দেন জামাতকে, জামাতকে 5 বছর তার দেশ শাসন করো, আমাদের কোনো ঠান্ডা করো, আওয়ামী লীগকে দমন করা হোক, ঠিক আছে। তারেক রহমান আসবে না? আপনি তো বলছেন শেখ হাসিনার বিচারই হবে না, শেখ হাসিনার তো বিচারই হবে না। আপনি বলছেন, একটা অনুষ্ঠান আমি দেখেছি, আপনি বলেছেন যে শেখ হাসিনার বিচার করার কোনো সুযোগ নাই। শেখ হাসিনার বিচার হবে না, কিন্তু তার বিনিময়ে আপনি কি করছেন? আপনারা কি বললেন? আপনারা তো আমাকে ধন্যবাদ দিলেন না। আপনাকে ধন্যবাদ দিতে, আপনার কথা শুনে তো আমরা মুগ্ধ হই। অত্যন্ত যৌক্তিক কথা আপনি বলতেছেন। আরে আপনি আমার একটা সুযোগ দেন না, আপনি খুব চমৎকার করে বলেছেন। আপনার কাছ থেকে তো আমরা অনেক কিছু শিখছি। আপনি বলেছেন যে শেখ হাসিনা তো পালিয়ে যায়নি, শেখ হাসিনা নিয়ে গেছে। আপনি বলেছেন, আপনি আবার বলেছেন যে শেখ হাসিনার বিচার কিভাবে করবে? শেখ হাসিনার বিচার যদি বলে আমি রাষ্ট্র ক্ষমতা থেকে, রাষ্ট্র যখন আক্রান্ত হয়েছে, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের একটা ভূমিকা আছে। সরকার দেশের নিরাপত্তা, জনমানুষের নিরাপত্তার জন্য সরকার ভূমিকা নিতে পারে। সেই কারণে আপনি বলছেন শেখ হাসিনা যদি আদালতে এসে বলেও বিচারক তো কোনো উত্তর দিতে পারবে না। শেখ হাসিনা আসবে না একমাত্র কারণ যে মব ভায়োলেন্স করে যদি শেখ হাসিনাকে মারা যায়, হত্যা করা যায়, সেটা হয়তো হবে। আইন শৃঙ্খলা বাহিনী সেই দায়িত্বও নেবে না। সবকিছু তো আপনি আওয়ামী লীগের পক্ষেই বলে যাচ্ছেন, মানে শেখ হাসিনার পক্ষেই তো বলে যাচ্ছেন। না, আমি বলে যাওয়ার পরে আপনি আজকে চাচ্ছেন আমাকে ধন্যবাদ আপনাকে। না, কিন্তু আপনারা আমাকে চাচ্ছেন জামাতের বিরুদ্ধে উস্কায়া দিতে। আপনি তারেক রহমানকে যে গালাগালি করলো, আপনারা কেন সেটা কন্ডেম করলেন না? আওয়ামী লীগের তো এখন কোন রাজনৈতিক কর্মকাণ্ড আনুষ্ঠানিক ভাবে নেই, দলগত ভাবে তো নেই। আওয়ামী লীগ তো বিচ্ছিন্ন অবস্থায় আছে। কেন আপনারা এত বিচ্ছিন্ন হয়ে গেলেন? কেন আওয়ামী লীগ এত বিচ্ছিন্ন হয়ে গেলেন? কেন, কি কারণে? এবং আজকে আপনি কেন আমাদেরকে এইভাবে অত্যন্ত সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য জামাত এবং বিএনপির সঙ্গে জগা লাগাই দিচ্ছেন? জামাত এবং ছাত্র শিবিরের সঙ্গে আমাদের এই সঙ্গে যুদ্ধ শুরু করে দিচ্ছেন। আওয়ামী লীগ কি সেটা করছে? বিএনপি ছাত্র দলের না, দেখতে পাচ্ছি আমরা যে আওয়ামী লীগ, ছাত্রলীগ তাদের উপর অত্যাচার, নির্যাতন চালাচ্ছে। সমন্বয়কদের থেকে বেশি এখন বিএনপি আওয়ামী লীগের উপর নির্যাতন চালাচ্ছে। বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরে ধরে থানায় দিচ্ছে। বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর মব ভায়োলেন্স চালাচ্ছে। সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। কাজে আওয়ামী লীগ আর বিএনপি এখন ঐক্যবদ্ধ কিভাবে হবে আমরা সেটা জানি না। বিএনপির এখন উচিত আওয়ামী লীগকে কাছে টেনে নেয়া, যে যেই বনে বাঘ থাকে সেই বনে হরিণও থাকে।
যেই বনে হরিণ থাকে, এটা মনে হয় আপনিই বলেছেন নাকি, যেই বনে হরিণ থাকে সেই বনে বাঘ সিংহও থাকে, কিন্তু হরিণ কিন্তু বাইরে থাকে না, লোকালয়ে থাকে না, হরিণ ওই জঙ্গলেই থাকে, বাঘ যেখানে থাকে। কাজে বিএনপি যদি টিকতে হয়, অনেকে বলছেন এখন আওয়ামী লীগকে সাথে নিয়েই বিএনপি টিকতে হবে, অন্যথায় আমরা যেটা দেখতে পাচ্ছি দেশের রাজনৈতিক দলগুলোর এখনকার কর্মকাণ্ড, অন্য দলগুলো যদি একত্রিত হয়ে যায় বিএনপির অস্তিত্ব আর থাকবে না। এখন আবার কেউ কেউ বলছেন বিএনপি কে মাইনাস করারও একটা চেষ্টা চলছে, সেটি আপনি কি দেখতে পান? দেখতে পাবেন, তা তো হচ্ছে, আপনারা তো করতেছেন, যারা বিএনপি কে যারা করতে চায় সেটা তো পরিষ্কার পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হয়েছে যে আমি গত 15 বছর আপনি আমাকে যে নির্যাতন করেছেন, আমাদেরকে গুম খুন করেছেন, তারপরেও কিন্তু আমি আপনাদের প্রতি উদার ছিলাম, তারপরেও কিন্তু বিএনপি একবারও দাবি করে না। আজকে আপনারা অভিযোগ আনতেছেন যে বিএনপির লোকেরা আওয়ামী লীগকে লোকের উপর অত্যাচার করতেছে। আওয়ামী লীগের অত্যাচার যদি বিএনপির লোকেরা করতো, তাহলে আজকে আপনি বাংলাদেশে টিকে থাকতে পারতেন না। আজকে আপনাদেরকে রক্ষা করছি আমরাই। এই যে আপনার কাহার আব্দুল কাহার আকন্দ, আব্দুল কাহার আকন্দ, তার অস্তিত্ব আব্দুল থাকতো না কাহার, বাংলাদেশে, তার অস্তিত্ব থাকতো না, তার বাড়ি ঘর সম্পদ কিছু থাকতো না। কিন্তু আমি প্রকাশ্যে তার পক্ষে নিয়েছি, তাকে রক্ষা করেছি, তার বাড়িকে রক্ষা করেছি। কেন? যেহেতু সে আমার গ্রামের লোক, এটা আমার নৈতিক দায়িত্ব। আমার শত্রু হলো আমি তাকে তার ক্ষতি করতে পারি না, আমি বিচার করতে, আমি তো প্রকাশ্যে বলেছি। কিন্তু আব্দুল কাহার এখন কি করেছে আমাদের জন্য? তারা তো আমাদের ক্ষতি করেছে। এই আব্দুল কাহার আকন যাতে এমপি হইতে না পারে, আমি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে দাঁড়িয়েছি। কারণ আমি জানি আব্দুল কাহার আকন যদি নির্বাচিত হয়, এমপি হয়, তাহলে সে প্রথমে আমাদের উপর আঘাত হানবে। সে তারেক রহমানের উপর আঘাত হানেছে, বেগম খালেদা জিয়ার উপর আঘাত হানেছে, দেশের মধ্যে খালেদা জিয়ার উপর আঘাত এনেছে, বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে। আমি নিজে অস্তিত্ব বিলোপ করে দিয়ে হলো আমি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে, দলের সিদ্ধান্তের প্রশ্নটা করে আমি তখন বহিষ্কৃত ছিলাম, দলের সিদ্ধান্ত আমার উপর কার্যকর ছিল না। তারপরেও আমি নির্বাচনে গিয়েছি যাতে কাহার আকন নির্বাচিত হতে না পারে। আমি তাকে ঠেকিয়েছি। ঠেকাইছি কেন? আমার এলাকার জনগণের এবং বিএনপির স্বার্থের জন্য। কিন্তু সেই কাহারকেও আমি আবার বাঁচিয়েছি। সেই কাহারের বাড়ি ঘরে সম্পত্তি আমি কাউকে হাত দিয়ে দিই। এই জন্য আমার এলাকার মানুষ আমাকে খারাপ বলে না, তারা এই জন্য আমাকে ভালোবাসে। তারা মনে করে আমি প্রতিহিংসা পরায়ণ না, আমি মানুষের কাজ করি। আমি আমার আমার এলাকার জনগণের কাছে আমি কৃতজ্ঞ, আমি এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ। তারা তো আমাকে কেউ খারাপ বলে না যে আপনি কাহারের সম্পত্তি কেন বাঁচালেন, কাহারের বাড়ি ঘর কেন বাঁচালেন, কাহারের বাড়িতে তো আমরা হামলা করতে গেছিলাম, হাজার হাজার লোক আসছিল, আপনি কেন ফিরাই দিলেন? এবং তো আসে না, আঘাত করতে আসছিল, ফিরাই দিছি। কাহারের ছোট ভাই কাশেম চেয়ারম্যান তার ছেলেকে, নিরপরাধ ছেলেকে আসামে দিয়েছে, আমি তদবির করে তাকে ছুটাই নিয়ে আসছি। ছেলে কি দোষ করেছে? ছেলে কেন দেবে না, গোপন রাখে নাই। কিন্তু আওয়ামী লীগ আপনি আমার শত্রু হয়েছেন, আপনি আমাকে পিটাইছেন, মারছেন, নির্বাচিত করতে দেননি নাই, আপনি পুলিশ দিয়ে আমাকে পিটাইছেন। আপনি তো সে আওয়ামী লীগ, তাই আমি আপনাকে কেমন বিশ্বাস করব? তার চেয়ে জামাত আমার কাছে অনেক ভালো বন্ধু, কারণ জামাত 15 বছর আমার সঙ্গে চলেছে। জামাত যদি 15 বছর ছিল, আমার সময় পাশে ছিল, হামলা করে বেরিয়েছে, তখন তো জামাতকে আমি পাশে পেয়েছি। তারা তো আমাকে রক্ষা করেছে, অর্থ দিয়ে, বৃত্তি দিয়ে, সম্পদ দিয়ে, তারা তো রক্ষা করেছে। কিন্তু যেদিন আপনি আমাকে হায়নার মতো খুঁজেছেন, আমাকে হত্যা করে চেষ্টা করেছেন, কাজে আজকে যদি জামাত যদি আমার ক্ষতিও করে, আমাকে হত্যাও করে, তারপরে আমি মনে করি জামাত আওয়ামী লীগের চেয়ে বেটার ফ্রেন্ড। আপনি প্রমাণ করেন, আপনি আগামীতে আমাকে হত্যা করবেন না, আপনি আগামীতে হত্যা করবেন না, আপনি আমার বিরুদ্ধে লাগবেন না, আপনি বলেন যে বিএনপির প্রতি যা করেছি আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আপনি বলেন জিয়া রহমানকে রাজাকার বলে আমি অপরাধ করেছি, আপনি দেশমাতা খালেদা জিয়াকে জেল দিয়েছেন, এই জন্য আপনাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আবার আপনি তাকে বাসায় থাকতে দিয়েছেন, আমরা এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা বলেছি ওনাকে বাসায় থাকতে দিয়েছেন, এই জন্য আমরা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। সে কৃতজ্ঞতার প্রকাশও দেখিয়েছে দেশমাতা খালেদা জিয়া। আজ পর্যন্ত তিনি একটি কথাও শেখ হাসিনার বিরুদ্ধে বলেন নাই। এই গত 11 মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে দেখেন দেশমাতা খালেদা জিয়া একটি কথা বলে নাই। কেন? ওই কৃতজ্ঞতার কারণে, কারণ ওনাকে বাসায় থাকতে দিয়েছে। কিন্তু আজকে আপনি আমাকে দিয়ে জামাতকে ঠান্ডা করাবেন, জামাতকে নিশ্চিন্ত করাবেন, তারপরে আসি আপনি আবার ভারতকে সাহায্য নিয়ে আপনি আসবেন। আমার তো পাকিস্তান নাই, ভারত নাই, মায়ানমার নাই, আমি তো বাংলাদেশি, আমার তো বিদেশ নাই। আপনাদের আওয়ামী লীগের ভারত আছে, জামাতের পাকিস্তান আছে, তুরস্ক আছে, সৌদি আরব আছে, আমার তো কিছু নাই, আমার তো বাংলাদেশ। চারপাশে আপনারা ইন্ডিয়া, আমাকে যাইতেও দিবেন না।
আমি মরলেও বাংলাদেশে আছি, বাঁচলেও বাংলাদেশে আছি, আমি আচ্ছা বাংলাদেশ জনগণ এক- কিনে। আচ্ছা কিন্তু একটা আজকে একটা একটু জি বলেন, জি বলেন প্লিজ, একটা হালকা কথা বলি আর কি। কেউ কেউ বলে যে আমি আওয়ামী লীগ ভারতে পালায়, ঠিক আছে, ভারতে চলে যায়। এখন অন্য কোনো কিছু হলে আওয়ামী লীগ যদি দেশে ফেরত আসে, আমাদের দেশের অন্যরা কোথায় পালাবে? ভারতেই তো যেতে হবে। পাশে তো ভারত, কেমনে ভারত ছাড়া তো কোথাও যাওয়ার জায়গা নাই। ভারত তো আমাদেরকে জায়গা দিবেন না। সালাউদ্দিন ভারতে পালাইছিলেন না, জেলে রাখছেন 2 বছর। ছিল, তো শেখ হাসিনা জেলে রাখেন না কেন? কাউয়াকে জেলে রাখলেন না কেন? তখন জেলেই তো আওয়ামী লীগের আছে, নেতারা জেলেই তো আছে, বেরোচ্ছে না তো, বেরোতে পারে না। আসাদুজ্জামান কলকাতায় ঘুরে বেড়ায় কেমনে? কলকাতা বাজারে গেলে কোন না না, নেতার সাথে আমি দেখা হবে? বলছি যে ভারতেই তো যেতে হবে। ভারতে হয়তো সালাউদ্দিন সাহেবের কথাটা ব্যতিক্রম, কিন্তু ভারতেই তো যেতে হবে। এখান থেকে তো ভারতের উপর দিতে পাকিস্তান যেতে পারবে না। একমাত্র বিএনপির নেতা ইন্ডিয়াতে গেছিল, তাকে আপনি জেলে আটকে রাখছেন। বলেন, কাজে আমাদের যাওয়ার জায়গা নাই, আপনাদের আছে, কিন্তু সেটা বড় এই কথা যে না। আমি কথা এখন বলছি, কি এই এই ভারত আমি থেকে, বলতে ভারতের চাচ্ছি জেলে থেকে তিনি যে সালাউদ্দিন সাহেব যে জোরালো ভাবে কথা বলছেন এখন, এটাই তো এক্সাম্পল হয়ে গেল। ভারত থেকে এসে তো উনি অনেক শক্তিশালী হয়ে গেলেন সালাউদ্দিন সাহেব। না, সাউদি শক্তিশালী হয়েছে ওনার জুড়ে, ওনার শক্তিতে, ওনার মেধা, ওনার চেষ্টায়। সেখানে নিশ্চয়ই ভারত তাকে সাহায্য করে নাই। তাহলে ভারত বলতো, তাহলে উনি ভারতের পক্ষে বক্তব্য দিতেন। উনি তো ভারতের পক্ষে দেন নাই। তার প্রজ্ঞা দিয়ে, তার মেধা দিয়ে, তার বুদ্ধি দিয়ে সে কথা বলেছে। কিন্তু আমি গুড যে কথাটা গুড বলতে গুড গুড চাচ্ছি, জি আমি যে কথাটা বলছি, আজকে আমাদের সামনে 2টা পথ আছে। একদিক হলো জি আওয়ামী লীগ, আরেকদিক হলো জামাত। বিএনপি মাঝখানে নাই। সরকার আছে। না, এই তো জি আমাদের সামনে বলছি, বিএনপির সামনে। জি জি তারেক জি রহমান সাহেব বলেছে এই বর্তমান ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ হতে দিবেন না। উনি বলছেন, নিঃস্বার্থ, নিঃশর্ত সমর্থন দিয়েছেন। উনি ব্যর্থ দিবেন বলেছেন না। এখন যদি কেউ গন্ডগোল সৃষ্টি করে, যদি জামাত গন্ডগোল সৃষ্টি করে, তাহলে বিএনপিকে জামাতের বিপক্ষে যেতে হবে। আর যদি আওয়ামী লীগ গন্ডগোল সৃষ্টি করে, তাহলে আওয়ামী লীগ বিরোধী যেতে হবে। তা আমি মনে করি বিএনপির জন্য সবচেয়ে সুন্দর হবে জামাত যা খুশি করুক, জামাকে ওয়াকওভার দেন। আওয়ামী লীগ যেন ফেরত আসতে না পারে। আচ্ছা, ঠিক আমারও আছে ঠিক আছে যেন ফিরে ওটাই। আসতে না পারে। আওয়ামী লীগ আজকে 11 মাসে একবারও, আমরা যে এত কথা আওয়ামী লীগের পক্ষে বলেছি, আওয়ামী লীগ একবারও আমাদের পক্ষে কথা বলে নাই। আওয়ামী লীগের নেতা কর্মীরা সব আপনার কথা শুনে আপনার কথা পছন্দ করে, যে একজন শক্তিশালী মানুষ, একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, তিনি এবার দাঁড়িয়েছেন, তিনি আমাদের দেশের তিনি আপনার এগুলা একটা গুণ, আপনার একটা গুণের কথা বলি, আপনি সব সরকারের সময় একই রকম কথা বলেন। এটা হচ্ছে আপনার চরিত্রের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য আমি মনে না, করি। আমি সব এবং সরকার, আমি জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করি। আমি জনগণের জন্য রাজনীতি করি। আমি আমি সেটাই বলছি। জনগণের ভালোর জন্য, কল্যাণের জন্য। সে যেই জনগণের বিপক্ষে যায়, জনগণের স্বার্থহানি করে, আমি তার বিরুদ্ধে আপনি কথা সেটাই বলি। বলেন। আর বেঁচে থাকবো, দোয়া করে যেন কথা বলতে পারি। বিগত দিনেও বলেছেন, এখনো বলছেন, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই আপনি কথা বলছেন খুব জোরালো ভাবে। এটা তো দেশের মানুষ জানে, হয়তো মুখ ফুটে বলে না, কিন্তু জানে দেশের মানুষ আপনি কিভাবে কথা বলছেন, আপনার চরিত্র কি, আপনি কিভাবে মানুষকে দেশের পক্ষে কথা বলেন, এটা আমরা সবাই জানি। আপনার কাছে এখন একটা কথা, শুধু শেষ কথা, মানে অনেক কথা বলেছেন, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। অনেক দর্শকের কমেন্টস আসছে, কিন্তু আমি দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, অনেক 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 দর্শক যুক্ত হয়েছেন, আপনার কথা শুনছেন, ভালো লাগছে। তারেক রহমান সাহেব এখন যেটাই হোক, এই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একটা ঐক্যমতে পৌঁছেছেন। বিএনপির যে অবস্থানটা ছিল, একদম দৃঢ় অবস্থান, যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, ডিসেম্বরের আগেও সম্ভব, তারেক সাহেবই বলছেন। হঠাৎ লন্ডন বৈঠকের পর সেটা ফেব্রুয়ারিতে, যাই হোক, কিছু একটা রাজনীতিতে শেষ বলে কিছু নেই, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গেছেন, কিন্তু আদৌ কি ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভাবনা আছে? আপনার কি মনে হয়? আমরা তো দেখতে পাচ্ছি না। আমাদের প্রেস সচিব সাহেব অত্যন্ত জনপ্রিয়, তিনি, এবং সারা বাংলাদেশে তিনিও বিশ্ব আলোচিত, সারা বিশ্বে বাংলাভাষীর কাছে আলোচিত মানুষ, প্রেস সচিব। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে। আইনশৃঙ্খলা বাহিনী সব প্রধান উপদেষ্টা নাকি বলেছেন। নির্বাচনের কি কোনো সম্ভাবনা দেখেন? এটা দিয়ে আমরা শেষ করবো, আপনার অন্য অনুষ্ঠান আছে, জি প্লিজ। যে আমি আপনাকে অনেকবার বলেছি, আমি তো এই সরকারের অধীনে, ডক্টর ইউনূস সাহেবের অধীনে নির্বাচনের কোনো সম্ভাবনা দেখি না। এটা পরিষ্কার করে আচ্ছা বারবার বলেছি। জি আপনি আপনি তারেক রহমান সাহেব আলোচনা করেছেন, ডিসেম্বর নির্বাচন ফেব্রুয়ারিতে নিয়ে গেছেন। রাজনীতি এরকম আছে। সমঝোতা আলোচনা হতেই পারে, হয় হামাসের যুদ্ধ শান্তি হয়েছে, ইউক্রেনের নিয়ে কথা হচ্ছে, এগুলো হতে পারে পক্ষ বিপক্ষে। তবে আজকের এই পরিস্থিতিতে আমি আপনার মাধ্যমে আজকের তারেক রহমান সাহেবের কাছ থেকে 2টা অনুরোধ জানতে চাই। আজ থেকে আপনি ঘোষণা করে দেন
বিএনপির লোকদেরকে মুক্ত করে দেন, তাদেরকে বহিষ্কার করার ভয় থেকে তাদেরকে মুক্ত করেন, তাদেরকে লড়তে দেন। তারা যদি অন্যায় করে তাদের মোকাবেলা করতে দেন। আপনি আইসা তাদেরকে পিছন থেকে আঘাত করেন না, আপনি তাদেরকে মুক্তি দেন। আপনি কদিন পরে পরে বহিষ্কারে হুমকি দিয়ে তাদেরকে দুর্বল করে ফেলতেছেন। এই দুর্বলতার সুযোগ নিয়ে আজকে সবাই বিএনপির বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে। আজকে এমন কোনো নাই, সবাই বিএনপির বিরুদ্ধে কথা বলছে। আজকে দেখলাম এই আমাদের এক মেজর কি এই যে এরশাদের মন্ত্রী ছিল, সেও বিএনপি নমিনেশনের জন্য ঘুরে বিএনপি নমিনেশন দেয়, সেও দেখি আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলে। বিএনপি চাঁদাবাজি ভরে গেছে, চাঁদাবাজি ভরে গেছে এই বুঝি। সে স্বৈরাচারের মন্ত্রী ছিল, সে স্বৈরাচার প্রতিমন্ত্রী ছিল, স্বৈরাচার বলে কি মঞ্জুর কাদের, সে প্রতিমন্ত্রী ছিল কার? স্বৈরাচারের সাথে। তা আগামীতে যে আপনাদের মন্ত্রীরা যে গর্ব করে বাংলাদেশে বলবে না আমি মন্ত্রী ছিলাম, কাওয়া কাদের যে বলবে না আমি মন্ত্রী ছিলাম, এরকম অনেক মন্ত্রী তো বলবে আগামী দিনে বড় গলা করে আমি মন্ত্রী ছিলাম। এরাও তো এই বৈষম্য কি বলে এই ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ছিল, সেটা তো ভুলে যাবে মন্ত্রী ছিলাম। আজকে আমি আমি তারেক রহমান সাহেবের কাছে করজোরে বিনীত আহ্বান করবো, আপনি ঘোষণা দিয়ে দেন যে আজ থেকে আপনি দলের কাউকে বহিষ্কার করবেন, তাদেরকে সংগ্রাম করতে দেন, তাদেরকে চাঁদাবাজি করুক, যাই কিছু করুক, চাঁদাবাজির বিরুদ্ধে চাঁদাবাজি করবে, লুটতরাজের বিরুদ্ধে লুটতরাজ করবে, দখলদারের বিরুদ্ধে দখলদার করবে, যা ভালো মনে করে তারা করবে, তাদের করার অধিকার দেন, আপনি তাদেরকে মুক্ত দেন। আর 2 নম্বর বলবো, আপনি আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, আওয়ামী লীগ আপনার প্রতি অনেক অত্যাচার করেছে, অনেক অবিচার করেছে, আমাদের ঠেকানোর জন্য আপনি জামাতকে অকবার দিয়ে দেন, জামাতকে অকবার দিয়ে দেন। বলেন জামাত তোমরা যা খুশি করো, তোমরা ইসলামী রাষ্ট্র কায়েম করো, আমরা 15 বছর অপেক্ষা করছি, আরো 5 বছর অপেক্ষা করবো, কোনো সমস্যা নাই। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করবো আপনি ঘোষণা দিয়ে দেন, আপনি বলে দেন যে আপনি ডক্টর ইউনূস সাহেব আপনি নির্বাচন লাগবে না, কিছু লাগবে না, আপনি 5 বছর ক্ষমতা থাকেন, আমরা আর নির্বাচন চাইবো না, কিছু করবো না, কিন্তু বিএনপির লোকের উপরে কোনো অত্যাচার করলে আমরা রুখে দাঁড়াবো। আমাদের সবার ব্রত হবে একটা, আওয়ামী লীগ ঠেকাও, ভারতের আগ্রাসন বন্ধ করো। এই পয়েন্টে আসেন আপনি জানেন, কারণ আওয়ামী লীগকে না ঠেকাইলে ওরা তো বিভেদ লাগাই দিয়ে, অশান্তি লাগাই দিয়ে আমাদের মাথায় কাঁঠাল খাবে। কারণ 11 মাসে কিন্তু ভাই আপনাদের কোনো ইতিবাচক কিছু দেখে নেই। আচ্ছা, না ঠিক আছে, না আপনি আপনার কাজে এগিয়ে যান। না আমি যেটা বলতে চাই, আপনার বক্তব্য শুনে আওয়ামী লীগের নেতা কর্মী যারা শুনছে তারা কিন্তু খুব খুশি হয়েছে এবং আপনাকে ধন্যবাদ জানাবে, সাধুবাদ জানাবে। আপনি আওয়ামী লীগের ফেরার ব্যাপারে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আপনার কথা মতো যদি হয়, তাহলে সত্য হয় সেটা, তাহলে তো আওয়ামী লীগ ব্যাক করছে। আপনি কিছু এক্সাম্পলও দিয়েছেন, ইরানের কথা বলেছেন, অন্যান্য দেশের কথাও বলেছেন, তার মানে আওয়ামী লীগ ব্যাক করছে। আপনার বক্তব্য আমি শুনি, আমি বলি না একটু, আমি একটু বলি না, আপনি যে ভাইয়া জি আজকে যদি আমি জামাতের বিরুদ্ধে লড়ি, ঝগড়াতে নামি, জি অস্তিত্ব আমারও থাকবে না, অস্তিত্ব জামাতেও থাকবে না। আচ্ছা, বুঝতে পারছেন না? এই দুইটা যদি আমরা মাঠে নামি, ছাত্র দলও টিকে থাকতে পারবে না, ছাত্র সমিতি টিকে থাকতে পারবে না, ডক্টর ইউনূস তো টিকে থাকতে পারবেই না, পারবে না। লাভ হবে কে? লাভ হবে মাসিমার, মাসিমা চলে আসবেন, আমার আপা চলে আসবেন, গুড 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 আপা চলে আসবেন। কাজে এই সংঘাত তো আপনাদের পক্ষে যাচ্ছে, যা কিছু হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে। তারপর আমরা চাই না, রাজাকারের বাচ্চা তো বুঝে না, তারা 71-এ পরাজিত হয়েছে, তারা আগামীতেও পরাজিত হবে, তারা আজীবন পরাজিত হবে। রাষ্ট্রের বিরুদ্ধে যারা যায়, জনগণের বিরুদ্ধে যারা যায়, যারা ধর্মকে বিক্রি করে, আল্লাহকে বিক্রি করে, তাদের পক্ষে আল্লাহ থাকে না, মুনাফিকদের পক্ষে কখনো আল্লাহ থাকে না। আল্লাহ বলেছে কাফের ক্ষমা করবে, আল্লাহ বলেছে কাফের ক্ষমা করবে, কিন্তু মুনাফিক ক্ষমা করবে না। কিন্তু আমরা চাই আমাদের সঙ্গে ঝগড়া করবো না, আমি সারেন্ডার। আমি তারেক রহমান সাহেবকে বলবো আমার যা খুশি বলে বলুক, 15 বছর আওয়ামী লীগ বলেছে, জামাত 2-5 বছর বলুক না, অসুবিধা নাই, কিন্তু দেশটাকে আওয়ামী লীগের হাতে আবার তুলে দিয়েন না, আমি বাধা দিব, আমি মানা করব। আচ্ছা ঠিক ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। অনেক চমৎকার কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন। আপনি যত কথাই যত জায়গায় আপনার শুনেছি সবকিছু আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, এটা আমি কিছু করতে পারছি না, আওয়ামী লীগের পক্ষেই যাচ্ছে সবকিছু, মুক্তিযুদ্ধের পক্ষেই যাচ্ছে সব কথা। এবং আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেই হিসাবেও আপনার দেশের জন্য যেসব কথা, আপনি অন্তর থেকে হয়তো আওয়ামী লীগকে ভালোবাসেন এবং আপনাকে আমরা আওয়ামী লীগের ভালোবাসার কথাটা আমি তো আর জানাতে পারি না, আমি তো আওয়ামী লীগের কেউ না। আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার প্রতি এখন আপনাকে যেভাবে দেখছে, আওয়ামী লীগ কিন্তু আপনাকে ভুলতে পারবে না।
অতীতে কি করেছে আমরা সেটা জানি না, কিন্তু দেশবাসীর প্রত্যাশা যেটা ছিল, আমি আপনাকে এটা আপনিই বলেন, আপনি বুঝছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেহেতু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি যদি হানাহানি, মারামারি, কাটাকাটি সবকিছু বন্ধ করে দেশের সব মানুষের ঐক্য চাইতেন, সব দলের, যে আমি যে কয়দিন আছি সুন্দর করে আপনারা করেন, আমরা না হলে যে অন্যায় করবে তার কঠোর সাজা হবে, আর কারো বিরুদ্ধে কোনো হুমকিতে থাকবে না, আপনারা 10 মাসের মধ্যে বা 11 মাসের মধ্যে আমরা একটা নির্বাচন দিয়ে দিব, এই কথাটা নিয়ে যদি তিনি টালবাহানা না করতেন নির্বাচন নিয়ে, তাহলে দেশে অনেক শান্তি প্রতিষ্ঠিত হতো অনেক আগে। মানুষ নির্বাচন কেন্দ্রিক আলোচনা করত, নেতা নেত্রীরা গ্রামে গ্রামে চলে যেত, কথা বলতো, নির্বাচনের কথা বলতো, মানুষের কাছে যেত। সেই জিনিসটি নিয়ে সারা দেশবাসী কিন্তু উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে আছে। এটা বিএনপিও বলছে, আওয়ামী লীগ তো বলে নাই, আওয়ামী লীগ তো নাই, রাজনীতি নাই। অন্যান্য দলও বলছে যে একটা কিছু আপনারা বারবার বলেছেন, এই কান এই কাজটা যদি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেন, তার যে সম্মান শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল 11 মাসে, সেটা 87 বছরের সম্মান 11 মাসে নষ্ট হয়ে গেছে, এটা অনেকে মনে করছেন। ঠিক আছে, তিনি মহামানব হতে পারতেন, তাকে দেশবাসী যেভাবে গ্রহণ করেছে নোবেল পুরস্কার বিজয়ের পর বা অন্যান্য সময়ে, কিন্তু সেইভাবে তিনি তার ভূমিকা রাখতে পারেননি। এটা একটা জেদাজেদি রেষারেষির পর্যায়ে চলে গেছে, জিদ করে তিনি বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছেন। আপনার কথায়, আপনার যে আব্দুল কাহার আখন্দের কথা যে কথাটা বললেন, হ্যাঁ, মানবিকতার পরিচয় দিয়েছেন, সহনশীলতার পরিচয় দিয়েছেন, অবশ্যই প্রশংসার যোগ্য। আপনি যেভাবে আব্দুল কাহার আখন্দের সাথে আচরণ করেছেন, আপনি যা বলেছেন, আমি যা শুনেছি, এখন দর্শক যা শুনেছে, প্রশংসার যোগ্য। হ্যাঁ, সেটা যদি, সেই মন মানসিকতা যদি সবার মধ্যে থাকতো, তাহলে বাংলাদেশটা এই পর্যায়ে যেত না। আমার দ্বারা যেন অন্য কারোর কোনো ক্ষতি না হয়, আপনার দ্বারা যেন অন্য কোনো কারো ক্ষতি না হয়, এই মনোভাব যদি সবার মধ্যে থাকতো, তাহলে তো দেশ শান্তি সুশৃঙ্খলভাবে দেশের মানুষ বসবাস করতে পারত। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক কথা বলেছেন। দর্শক মণ্ডলী, আপনাদের কোনো মন্তব্য আজকে নিতে পারি নাই, অনেক কমেন্টস করেছেন, অনেকে শেয়ার করেছেন। আমরা আখতারুজ্জামান সাহেবকে আজকে প্রথমবারের মতো পেয়েছি, আমার খুব ভালো লাগছে। আমি বুঝে উঠতে পারিনি কোন লাইনে আপনাকে প্রশ্ন করব, আপনি বলে আপনি বলছেন, তারপরও আপনার অন্তর থেকে এসছে, ভালো লাগছে। যাই বলেন, প্রচারে আমাদের কোনো অসুবিধা নেই, আপনি বলে যাবেন, আপনি বলার লোক, বলার মানুষ। আপনার দীর্ঘজীবী হন আপনি, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। দেশের পক্ষে কথা বলে যান। অবিরাম ধন্যবাদ আপনার কথা আপনাকে। শুনতে চাই, আপনার, জি। আমি সবসময় চেষ্টা করি জনগণের কল্যাণ করতে, মানুষের কাজ করতে। আল্লাহ যেন কাউকে কারো ক্ষতি যেন আমার দ্বারা না করানো হয়। উপকার করতে পারলে করব, না হলে ওখান থেকে সরে আসবো, কিন্তু কারো ক্ষতি যেন আল্লাহ আমাকে দিয়ে না করায়, এটা আল্লাহর কাছে ইয়েস, আজীবন আমি কামনা করব। ভালো ইয়েস, থাকবেন। এই ইয়েস, দেশ আমাদের সবার, এই দেশ জি, শুধু একজন কারো না, এই দেশ আমাদের সবার। এই দেশটাকে আমাদের সবার জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য সুখময়, শান্তিময় করে গড়ে তুলতে হবে। এই প্রত্যাশা নিয়ে ইয়েস। আমরা বাঁচতে চাই। ইনশাল্লাহ আগামী দেখা হবে, আবার কোনো ডাকলে কথা হবে, ইনশাল্লাহ কথা হবে। বাকি বীর বিদায়। মুক্তিযোদ্ধা, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ, স্যালুট।